কেমন আছো আমার শ্রোতা বন্ধুরা? কেমন আছো ছোট বন্ধুরা? আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা আর সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আমরা আমাদের এই যে সাধনা, এই সাধনায় মা বাবার আশীর্বাদে, গুরুর কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুযায়ী সাফল্য লাভ করব। তো তাই তো তো চলো আমরা জেনে নিই রূপকথায় তারপর কি হলো। তো আমরা কোন বই থেকে পড়ছি? রূপকথা নামেরই একটি নাটকের নাটকের বই থেকে বলবো কি, যা মন্মথ রায় প্রণীত, গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড সন্স থেকে প্রকাশিত, এবং এটি রচনা হয়েছে 27 অক্টোবর থেকে 17 নভেম্বরের মধ্যে 1938 খ্রিস্টাব্দে, মানে, এবং দাম দেখো লেখা রয়েছে 12 আনা, মানে তখনও দেশ স্বাধীন হয়নি। তো আমরা এতক্ষণ পর্যন্ত কি কি জেনে এসেছি একটু মনে করে দেখি। যে অভিশাপে অভিশপ্ত হয়ে যক্ষ হয়ে জন্মেছেন, যক্ষ হয়ে অবতরণ হয়েছে। তিনি তো কুবেরেরও খুব প্রিয়ভাজন ছিলেন। যাই হোক, তো এবার সাপ মোচনের জন্য তিনি সেই যক্ষ একজন করে রাজকুমারীকে ধরে আনেন, এবং যেই তার প্রেম নিবেদনকে স্বীকার করেন না তাকেই পাথর করে রাখেন, এবং যে সেই রাজকন্যাদেরকে উদ্ধার করতে আসে তাকেও পাথর করে রাখেন। এরকমই আমরা বর্তমানে দেখেছি যে এক রাজকন্যাকে ধরে এনেছেন যক্ষরাজ, কিন্তু তিনি যে ভালোবাসার কি বলবো, যে ভালোবাসাকে খুঁজছেন, তিনি সেরকমই এক রাজকুমারীকে কিন্তু ধরে এনেছেন, তাকে দাসী করে রেখেছেন, কিন্তু তিনি ধরতে পারেননি যে সেই দাসী যক্ষ রাজকে সত্যি সত্যি ভালোবাসে। তো যাই হোক, রাজকুমার এসেছেন পক্ষীরাজ ঘোড়ায় চড়ে, যাতে সে রাজকন্যাকে উদ্ধার করতে পারে। শেষ পর্যন্ত তাকে লুকিয়ে রাখা হয়েছিল, এবং অনেক দাস দাসী আশেপাশে, যেমন সোনা রূপা এরকম অনেকেই রয়েছেন, আমরা অনেকগুলো চরিত্র দেখেছি, তারা আশেপাশে ঘোরাঘুরি করে। কেউ সোনার কাঠি ছুঁয়ে দিয়ে রাজকুমারীকে জাগায়, তো কেউ রূপার কাঠি ছুঁয়ে দিয়ে রাজকুমারীকে ঘুম পাড়িয়ে দেয়। তো এদের সাথেই সখ্যতা তৈরি হয়েছে রাজকুমারীর, এবং শেষ পর্যন্ত রাজকুমারকে লুকিয়ে রাখা হয় যক্ষের থেকে, এবং শেষ পর্যন্ত রাজকুমারী বলেন যক্ষকে যে তোমার জন্য আমি একটা মালা গেঁথেছি, সেই মালা তোমায় আমি পরাবো, ফুলের মালা, কিন্তু তার আগে আমাকে পুজোয় বসতে হবে, যেই পুজোয় বসার জন্য তাকে একলা থাকতে হবে। তো এই রকমই করতে করতে শেষ পর্যন্ত দুবার তার কাছে আসেন যক্ষরাজ, এবং শেষবারের পারে বলেন যে তুমি এরকম এসে গেলে এরকম, তাহলে চলো, মানে, এবং তখন রাজকুমার কিন্তু একটা জালার মধ্যে লুকিয়েছিল, এবং শেষ পর্যন্ত যেভাবেই হোক তারা বেঁচে যায়, যক্ষরাজকে তারা বাইরে পাঠিয়ে দিতে সক্ষম হন। এবং তারপরে কি হলো? তারপরে আমরা যেখানে শেষ ছেড়েছিলাম সেখানে আমরা দেখছি যে রাজা আর কুমার আর রাজার কুমারী, মানে রাজকন্যা আর পুত্র দুজনেই কিন্তু চলো পালাই বলে পালাতে যাচ্ছে, গিয়ে দেখে যে দরজা বন্ধ, আর মানে দৌড় বন্ধ, আর নেপথ্য থেকে সহস্র কণ্ঠে খুব হাসির রোল উঠেছে। তো রাজা, কুমার আর রাজকন্যা দুজনেই কিন্তু হতাশ হয়ে একটা বেদিতে বসে পড়েছে, এবং তারপর থেকে এবার শুরু হবে দ্বিতীয় দৃশ্য। রাজপুত্র, রাজকন্যা, রাজপুত্রের হাতে বাঁশি, রাজকন্যা, রাজপুত্র, এই আমাদের বাসর বলে বললে রাজকন্যা। রাজপুত্র তার উত্তরে বলছেন, রাজকন্যা, এই আমার বাঁশি। বাঁশিতে রাজপুত্র ফুঁ দিল, পাষাণ মূর্তি আলোকিত হয়ে উঠল। রাজকন্যা বলে, এ কি? রাজপুত্র বাঁশিতে পুনরায় ফুঁ দিল, পাষাণ মূর্তি পুনরায় আলোকিত হয়ে উঠল। এরা দেখল পাষাণ মূর্তির দুটি মুখ তাদেরই প্রতিচ্ছবি। রাজকন্যা বললে, রাখালের মুখ দেখিয়ে রাজপুত্রকে, এই যে তুমি। রাজপুত্র বললে,
রাখাল প্রিয়ার মুখ দেখে, তুমি? আমরা? অথচ অথচ দৈত্যরাজ বলেছে 1000 বছর পূর্বে এরা ছিল এক রাখাল আর এক রাখালি। সে জন্মে আমরা তাই ছিলাম রাজকন্যা। যুগে যুগে দৈত্যরাজ তোমাকে ধরে এনেছে, যুগে যুগে আমি তোমায় উদ্ধার করতে এসেছি, কোনোবারই তোমায় উদ্ধার করতে পারিনি, আজও পারলাম না। প্রতিবারই সে আমাদের পাষাণ করে রাখবে। কিন্তু কতকাল আর কতকাল আমরা দৈত্যপুরে এমনি এমনি বন্দী হয়ে থাকবো? মুক্তি কি নেই? মুক্তি কি নেই? এ জন্মে যদি না হয় পরজন্মে হবে, আবার তুমি জন্ম নেবে, আবার আমি জন্ম নেব। এবার যদি মুক্তি না হয় সেবার মুক্তি হবে। ওগো আমার জন্ম জন্মান্তরের প্রিয়া, জন্ম মৃত্যুর মধ্য দিয়ে তুমি আর আমি যুগ হতে যুগান্তরে ভেসে চলেছি, সুখে দুঃখে, মিলনে বিরহে। কতবার তোমায় হারিয়েছি, কতবার তোমায় পেয়েছি। এবার হারাবো, আবার পাবো। বাজাও বাঁশি, তবে বাজাও বাঁশি। যে কয় মুহূর্ত আমরা বেঁচে আছি, এই আমাদের বাসর। রাজপুত্র বাঁশি বাজাতে লাগলো। এক অপূর্ব দৃশ্যের অবতারণা হলো। পাষাণ মূর্তি আলোকিত হয়ে উঠল, যেন তাতে প্রাণ এলো। মৃতরক্ষরা পুনর্জীবিত হলো। তাদের পা নাচতে লাগলো, ক্রমে দেহ নাচতে লাগলো। তারা নাচতে নাচতে একেবারে সব উঠে দাঁড়ালো। দেখেছ দেখেছ, বাঁশির টানে পাষাণে এসেছে প্রাণ, প্রাণহীন দেহে এলো প্রাণ। মরণের মাঝে জীবনের অভিযান। এ আমাদের প্রেমের বাঁশি, যে বাঁশিতে যুগে যুগে গেয়েছি জীবনের গান। সেই বাঁশি, ওগো সেই বাঁশি, সেই বাঁশি শুনি, সেই বাঁশি, যে বাঁশি বাজিল বৃন্দাবনে প্রেমের রাধিকা ছাড়ি গৃহবাস। যে বাঁশিতে মিলে শ্যাম বধূষণে, যে বাঁশিতে তনু পূজা ফুল হয়, যে বাঁশি থামিয়া বাজে হিমাময়, যে বাঁশিতে কানু ধরার ধুলায় এনেছিল প্রেম জোছনা রাশি। সেই বাঁশি শুনি, সেই বাঁশি। হঠাৎ মেঘ গর্জন, বাঁশি থামল। উদ্যত বর্ষা হাতে নিয়ে এলো রূপা, তার পেছনে দৈত্য। রূপা ও দৈত্যের মুখ ভ্রুকুটি কুটিল, ভীষণ ভয়ঙ্কর। দৈত্যরাজ বললে, মার মার মার। রূপা, মার মার মার। রক্ষগণ, মার মার মার। রূপা ও রক্ষগণ রাজপুত্র ও রাজকন্যাকে আক্রমণ করল, অস্ত্র তুলল। ভীষণ ভয়ঙ্কর তাদের সেই মারণ মূর্তি। রাজকন্যা রাজপুত্রকে বলল, করো না কো ভয়, বাজাও বাঁশি, তুমি বাজাও বাঁশি, প্রেমের বাঁশরিতে জীবনের গান গাও। রাজপুত্র বাঁশি বাজাতে শুরু করলো অপূর্ব দৃশ্য। বাঁশি শুনতে শুনতে আক্রমণকারীদের দেশ, হিংসা জিঘাংসা দূর হয়ে গেল। তাদের হাতের অস্ত্র মাটিতে পড়ে গেল। দৈত্যরাজ বললে, একি একি, আমার হিংসা দেশ চলে যাচ্ছে, ক্রোধ গলে জল হয়ে যাচ্ছে, আমার প্রতিহিংসা স্পৃহা আর আমি খুঁজে পাচ্ছি না। একি তবে আমার মৃত্যু, একি তবে আমার মৃত্যু। ওই বাঁশিটা, ওই বাঁশিটা। আসন্ন মৃত্যুর কবল থেকে দৈত্য যেন নিজেকে ছিনিয়ে নিচ্ছিল, একটা চরম প্রয়াসে যেন ছিনিয়ে নিল। আহ আহ। রাজকন্যা, ও এখন পালাবে, ও এখন পালাবে। তবু আমি থাকবো। মুক্তি যখন পেলাম না, এই পৃথিবীতেই থাকবো। পৃথিবীর বুকে নির্বাসিত আমি মানুষের ত্রাস হয়ে থাকবো। আবার তোমাদের সুখ শান্তি প্রেম ধ্বংস করব। বৃথা চেষ্টা, বৃথা আশা। এ আমাদের অনন্ত মিলন, এ আমাদের অনন্ত মিলন। অনন্ত মিলন?
আচ্ছা, সে আমি দেখব। ভুল পথে ছিল যাওয়া, ভুল পথে ছিল আশা, মিলনে তাই ছিল গরমিল, তাই তুমি জিতেছিলে। আবার জিতবো, আবার জিতবো। যুগ যুগান্তের সাধনায়, জন্ম জন্মান্তরের পরিচয় আজ আমরা মিলেছি তোমারই পুরীতে। আমাদেরই ওই পাষাণ তার সাক্ষী। তোমরা তা জেনেছ, জেনেছ? শুধু জানিনি, সঙ্গে সঙ্গে পেয়েছি আমাদের জন্ম জন্মান্তরের হারিয়ে যাওয়া বাঁশি। হ্যাঁ, কিন্তু ওই বাঁশি আবার আমি। বাঁশি কাটতে গেল, মৃত্যুঞ্জয়ী দৈত্যজয়ী ওই বাঁশি। দৈত্যরাজ আর্তনাদ করে পালালো, দৈত্যরাজ আর্তনাদ করে পালালো। আর রাজপুত্র বললে, এ আমাদের অনন্ত মিলন, এ আমাদের অনন্ত মিলন। তবে না পাষাণের বাঁশিতে সুর উঠেছে, জীবনের গান বাজছে। বাজাও বাঁশি, ওগো বাজাও বাঁশি, এ পাষাণ পুরী আমরা ভাঙব। কোথায় আছো হাজার হাজার বন্দি বন্দিনী, হাজার হাজার পাষাণ প্রতিমা, জাগো জাগো। রাজপুত্র বাঁশি বাজালো, রাজকন্যা নাচলো, রক্ষরা এই নৃত্যে যোগ দিল। কৃতদাস কৃতদাসীরা ছুটে এলো, তারাও এই আনন্দ নৃত্যে যোগ দিল। রাজপুত্র বাঁশি বাজাতে বাজাতে চলল, সবাই তার পিছে পিছে চলল। কেবল গেল না হন্ত, তার দেখা দেখি গেল না দন্ত, এবং অবশেষে হসন্ত। বাঁশির ডাক প্রতিরোধ করবার জন্য হন্ত একটা স্তম্ভ আঁকড়ে ধরে রইল, কিন্তু তার পা লাফাচ্ছিল, সেটা বন্ধ হলো না। হন্ত ও দন্ত ও হসন্ত সেখানে দাঁড়াতে চাইলেও দাঁড়াতে পারছিল না। এ যেন জোয়ারে তাদের ভাসিয়ে নিয়ে যেতে চাইছে। হন্ত বলে, যাক বাবা, এই থামটা খপ করে ধরতে পেরেছিলাম বলে ওদের সঙ্গে ভেসে গেলাম না। কিন্তু কি বাঁশি রে বাবা, কি বাঁশি! শুনছি আর পা দুটো লাফাচ্ছে, স্থির হয়ে দাঁড়াতে পারছি না। দন্ত, এই টেনে নিচ্ছে রে, যে হন্ত টেনে নিচ্ছে, ধর 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 ধর, যা 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 যাক বাবা। হন্ত দন্ত, সামাল 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 সামাল। হসন্ত বলে, গেল 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 বাবা, ব্যাস। হাত দিয়ে কান চেপে ধরলো। তোরা কি বোকা! এই দেখ আমি কেমন দাঁড়িয়ে আছি, বাঁশি তো বাঁশি, কেমন বাজলেও আর আমাকে টানতে পারছে না। তাই তো দেখছি। কান ঢাকলো তারা, ঠিক দুকান ঢাকলো দন্ত। তিনজনেই দুকান শক্ত করে হাত দিয়ে ঢেকে কথাবার্তা কইছে। বলা বাহুল্য, কেউ কারো কথা শুনতে পাচ্ছে না। শোনবার জন্য মাঝে মাঝে যেই কান ছেড়ে দিচ্ছে, অমনি বাঁশির স্বর শুনে ওরে বাবা বলে লাফিয়ে উঠছে। বাঁশিও দূরে যাচ্ছে। হসন্ত বললে হন্তকে, মতলবটা কি? না গিয়ে এখানে থেকে গেলে যে? কি বলছিস? শুনতে পাচ্ছি না। দন্ত আপন মনে বলে, কি যে পালাবলি করছে, ভাগ বাটোয়ারা হচ্ছে না তো। কান ছেড়েই বাঁশি শুনে লাফিয়ে উঠল, ওরে বাবা! হসন্ত আরো চেঁচিয়ে হন্তকে বলে, এখানে থাকবার মতলবটা কি? শুনতে পাচ্ছি না, আরো জোরে বল। বেটা কালা নাকি? আপন মনে দন্ত বলে, কি যে ভাগ হচ্ছে, কার চোখ কে নিচ্ছ বাবা? না না, চোখ কিন্তু আমার না। কান ছেড়ে দেখলে বাঁশি শোনা যাচ্ছে না। যাক, বাঁশিটা থেমেছে। দন্ত হন্ত হসন্তকে ইশারায় বুঝিয়ে দিল, দন্ত হন্ত হসন্তকে ইশারায় বুঝিয়ে দিল, এখন কান ছাড়তে পারো। তারা দেখলো দন্ত কান ছেড়েও নাচছে না। হন্ত বলে, বাঁশি তাহলে থেমেছে। কান ছাড়লো, তাদের দেখা দেখি হসন্তও ছাড়লো।
দন্ত হন্তকে, মতলবটা কি? না গিয়ে এখানে থাকবার মতলবটা কি? যাওয়ার মতলবেই থাকলাম, তা তোদের বলতে পারি। এই বলে হন্ত আরো বলল, এত আছে যে তা 3 জনে কেন, 300 জনে নিলেও ফুরোবে না। যখের ধন। হসন্ত তখন বলে, কথাটা আমার মাথায় এসেছিল সবার আগে, স্বপ্নে। রামভাগটা কিন্তু আমার। দন্ত বললে, মুক্তার মালা আমার একটা চাই। মুক্তার জন্য? মুক্তার জন্য? মুক্তা তো আমার। ভাগ্নে আবার সেই গোল, বললে হসন্ত। এর মধ্যে মুক্তার প্রবেশ। মুক্তা বললে, এই তোমরা কি শুনেছ? তোমরা শুনেছ? কি কি কি? মুক্তা বললে, দৈত্যরাজ নাচবে, দৈত্যরাজ নাচবে, দৈত্যরাজ নাচবে, দৈত্যরাজ নাচবে, দৈত্যরাজ নাচবে। মুক্তা বললে, হ্যাঁ হ্যাঁ, রাজপুত্র রাজকন্যা গেছে, দৈত্যরাজকে ধরতে গেছে। রাজকন্যা আমায় আসর সাজাতে পাঠিয়েছে। আসর কর, আসর কর। বলে কি, দৈত্যরাজ নাচবে? মুক্তা বললে, নাচবে, সে নাচবে, নাচলে পরে বাঁচবে। আমরা যাব নাচিয়ে তারে, লাগবে নাচন হাড়ে হাড়ে। ওকে নিয়ে নাচি, তবে আমরা যাচ্ছি। দন্ত হন্ত হসন্ত, আমরাও তো যাচ্ছি, তোমার সাথেই যাচ্ছি। আমরাও তো যাচ্ছি, তোমার সাথেই যাচ্ছি। আমরাও তো যাচ্ছি, তার সাথেই যাচ্ছি। হন্ত বলে, মুক্তা তুমি কার? দন্ত বলে, মুক্তা তুমি কার? হসন্ত বললে, মুক্তা তুমি কার? মুক্তা বলে, আমার আছে খুঁড়ো মশাই, আমি হচ্ছি তার। হন্ত হসন্ত, দন্ত হসন্ত হন্তকে বলে, ওই তবে সে হন্ত খুঁড়ো, মুক্তা তুমি কার? মুক্তা বলে, আমার আছে জ্যাঠা মশাই, আমি হচ্ছি তার। হন্ত হসন্ত দন্তকে বলে, ওই তবে সে দন্ত জ্যাঠা, মুক্তা তুমি কার? মুক্তা আবার বললে, আমার আছে পিসে মশাই, আমি হচ্ছি তার। হন্ত দন্ত হসন্তকে বললে, ওই তবে সে পিসে মশাই, মুক্তা তুমি কার? মুক্তা বললে, এক যে কিশোর রাজার কুমার, সায়রে ঘুমায়, দুধসায়রে হায়। মুখ শুক্তিক মাঝে মুক্তা বুঝি, তারেই কেবল চায়। প্রেমের বেণু বাজবে কবে, রাজপুত্তর জাগবে কবে, শুক্তি ভেঙে মুক্তা তবে রাজকুমারের পায়। হন্ত দন্ত হসন্ত বললে, বাজাও তবে বাজাও বাঁশি, সবাই নাচুক ফুটুক হাসি। আমরা নাচি ধেই ধাপড়, দৈত্য নাচুক তার ওপর। 3 জনে নাচতে শুরু করলো। দৈত্যরাজের প্রবেশ। দৈত্যরাজ, শেষে আমারই পুরীতে আমারই এই অপমান। ভয়ে সকলে আঁতকে উঠল। দৈত্যরাজ বলে চললে, তোমরা আমার এই পুরী ছেড়ে চলে যাও, চলে যাও। সকলে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। দৈত্যরাজ বলে, দয়া করে এইটুকু দয়া আমায় করো। রক্ষগণের প্রবেশ। সবাই আজ মুক্ত, আনন্দের আজ মহাযজ্ঞ। অথচ এই মহাযজ্ঞে আমি কি শুধু নির্বাসিত, আর সবাই আজ মুক্ত। জরা মরণশীল মানব, তারই কাছে হলো আমার পরাজয়। কি অসাধারণ ওদের প্রেম, জন্ম জন্মান্তরেও তা ধ্বংস হলো না। আমার যুগান্তরের চেষ্টা ব্যর্থ করে ওরা জিতলো। প্রেমের বন্যায় সবাইকে ভাসিয়ে নিয়ে চলে গেল। আমার শ্মশানে রইলাম আমি একা। সোনা ও রাজকন্যার প্রবেশ। সোনাকে নিয়ে রাজকন্যা অদূরে দাঁড়িয়েছিল। সোনাকে দাঁড়িয়ে রেখে এগিয়ে এলো। রাজকন্যা বলে, না আমরাও রয়েছি। রাজকন্যার এই কথা শুনে দৈত্যরাজ বলল, এই যে রাজকন্যা, তোমার আর কি ছলনা, আমার কি লাঞ্ছনা বাকি আছে। রাজকন্যা হেসে উঠল। দৈত্যরাজ বলে, সাবধান, আমার ধৈর্যের একটা সীমা আছে। বিজয়িনীর মতো দৃপ্ত কণ্ঠে রাজকন্যা বললে, তোমাকে
আমাদের সঙ্গে নাচতে হবে। দৈত্যরাজ আর্তনাদ করে রাজকন্যার দিকে সকাতরে চাইল। আমার কিছুমাত্র দয়া হচ্ছে না। তুমি বলেছ তুমি বাঁশি কেড়ে নেবে। রাজকন্যা উত্তর দিচ্ছে। যখন দৈত্যরাজ বলে সাবধান, আমার ধৈর্যের একটা সীমা আছে, তখন রাজকন্যা বলছে যে তোমাকে আমাদের সঙ্গে নাচতে হবে। আমার কিছুমাত্র দয়া হচ্ছে না। তুমি বলেছ তুমি বাঁশি কেড়ে নেবে, যুগে যুগে আবার তুমি মানুষের মন ভাঙবে, মানুষের জীবন, মানুষের সংসার মরুভূমি করবে। এমন একটি দৈত্য, এমন একটি শয়তান পৃথিবীর বুকে রেখে আমরা আজ যেতে পারি না। তোমাকে আমরা বন্দি করব, বন্দি করে নির্বাসন দেব ওই স্বর্গে। স্বর্গে শোনামাত্র দৈত্যরাজের মুখ আনন্দোজ্জ্বল হয়ে উঠল। তখন ভাবল এ আর এক ছলনা। আনন্দ নিভে গেল। দৈত্যরাজ বললে, মানবীর আর এক নাম ছলনা। আমি তা মর্মে মর্মে জেনেছি রাজকন্যা। আর কেন ছলনা? তোমাকে দণ্ড দেব, তাও ছলনা? দেখছি তোমাকে নাচাতেই হলো। সোনা সোনা এগিয়ে এলো। রাজপুত্রকে ডেকে আনো, বাঁশি বাজবে, দৈত্যরাজ নাচবে। দৈত্যরাজ সোনা সোনা গিয়ে তার হাত ধরল। তোমাকেই খুঁজছিলাম। রাজকন্যা বলে, ও হারাবার মেয়ে নয় দৈত্যরাজ। জীবনে তোকে যত বিশ্বাস করেছি এমন আর কাউকে বিশ্বাস করিনি। হ্যাঁ, এই কথা আমিও বিশ্বাস করি। প্রথম যেদিন তোকে দেখি মনে হলো শাপভ্রষ্টা কোনো দেবী। আজ আমারও তাই মনে হচ্ছে। আমার অতুল ঐশ্বর্য, অনন্ত জীবন, অনন্ত যৌবন তোকে দিতে চাইলাম, কিন্তু তবু তোর মন পেলাম না। আশ্চর্য মানুষের মেয়ে। তোকে সেই দিনই পাষাণ করতাম, কিন্তু পারলাম না। একটা মোহ করলাম কৃতদাসী। সর্বদা চোখের সামনে রাখতে হলে তাছাড়া আর উপায় কি? মনে করতাম এই পুরীতে আমার একমাত্র হিতাকাঙ্ক্ষিনী যদি কেউ থাকে সে তুই। জীবন দিয়ে তোকে বিশ্বাস করেছিলাম, অথচ ওই মেয়ে কিনা গোপনে গোপনে আমাকে করলো সাহায্য। রাজপুত্রকে ডেকে এনে বলল, রাজপুত্র, রাজকন্যাকে নিয়ে পালাও। সোনা, এ কি? সত্যি তো, এ কি প্রেম নয় তো? প্রেম? বুঝতে পারছি না। আমায় তারায় কেন? রাত দিন বসে চুপি চুপি মালা গাঁথে। কার জন্য গাঁথে? ভাববার কথা, ভাববার কথা। আমাকে ভালোবাসে, তবে মুখে বলে না কেন? কৃতদাসী, সাহস নেই? কিন্তু যখন কৃতদাসী ছিল না, যখন আমার অতুল ঐশ্বর্য, অনন্ত প্রতাপ ওকে নিবেদন করেছিলাম, তখন কেন? ও বোধ হয় ঐশ্বর্যের কাঙাল ছিল না। তবে কি আমার যুগ যুগান্তরের ব্যথা, যুগ যুগান্তরের হাহাকারই ওর মন গড়ল? না না, তা কি করে হয়? রাক্ষস, কৃতদাস, কৃতদাসী, মুক্তা ও রাজপুত্রের প্রবেশ। সকলে এসে পেছনে দাঁড়ালো। রাজপুত্র চুপি চুপি কলসে ঢুকলো। কিন্তু মালাটা তবে কার জন্যে গাঁথা? সেটা ওকে খোলাখুলি জিজ্ঞেস করলেই হয়। কৃতদাসী আদেশও করা যেতে পারে, যার জন্য মালা গাঁথো, লজ্জা না করে সবার সামনে তার গলায় মালা দাও। কৃতদাসী, যার জন্য মালা গেঁথেছ তার গলায় মালা দাও। সোনা এগিয়ে এসে দৈত্যরাজের সামনে দাঁড়ালো। এ কি সত্য? কলসের ভেতর থেকে তখন রাজপুত্র বললে, বৎসযক্ষ, দৈববাণী। বৎসযক্ষ, মানুষের ওই মেয়ের সামনে তোমার উচ্চ শির নত করো। তোমার ঐশ্বর্যকে জয় করতে পারেনি, ওকে জয় করেছে তোমার দুঃখ। যক্ষ নত শির করল। সোনা মালা দিল, শঙ্খধ্বনি হলো। রাজপুত্র বললে, বৎসযক্ষ, তোমার শাপ মুক্তি হলো এইবার স্বর্গে। রাজকন্যা বললে, যক্ষের নির্বাসন, ভগবান কুবের দয়া করে দর্শন দান করুন,
আমরা ধন্য হই। তথাস্তু। রাজপুত্রের আত্মপ্রকাশ। এ কি রাজপুত্র? সকলে হো হো করে হেসে উঠল। গান। সোনা রূপা ও মুক্তা তিনজনেই একসঙ্গে মিলে গান করছে। রাজপুত্র পেল শেষে রাজকন্যা তার, রাজপুত্র রাজকন্যা সোনা রূপা ও মুক্তা। সকলে মিলে তখন বলছে, মুক্তি পেয়ে যক্ষ রাজার স্বর্গে অভিসার। সকলে তখন বললে, মোদের কথা ফুরালো, নোটে গাছটি মুড়লো এবং যবনিকা পতন। তো শেষ পর্যন্ত আমরা সেই একটা কোন কবিতা ছিল না, খ্যাপা খুঁজে ফেরে পরশ পাথর, আর একটা হিন্দিতে কথা আছে বগল মে ছোড়া, এরকম একটা কিছু, শহর মে ঢিন্ডোরা। নিজের কাছেই রয়েছে, আমাদের নিজের খুব আপন, নিজেদের মধ্যেই রয়েছে সমস্ত সমস্যার সমস্ত তালার চাবি, আমরা তাও খুঁজে বেড়াই বাইরে, তাই তো? তাহলে আজ এখানেই শেষ হলো আমাদের রূপকথার গল্প, যেখানে রাজার কুমার ছিল, রাজপুত্র, তার একটা পক্ষী রাজঘোড়া ছিল, রাজকন্যা ছিল, তারা একবার রাখাল আর রাখালি হয়েছিল। একজন প্রেমিক ছিল, যে প্রেমিক প্রেমের জন্য বিশ্ব ভুবন ঘুরে বেরিয়েছে, কতজনকে কষ্ট দিয়েছে, কিন্তু তাও সে বুঝতেই পারেনি তাকে ভালোবাসে একজন, সে তার কাছেই আছে। তাই বাইরে না খুঁজে আমরা ভেতরেই খুঁজি না কেন, নিজেদের মধ্যেই পাবো সেই পরমকে। তাহলে আজ আসি, টাটা। হ্যাঁ, যাওয়ার আগে বলে যাই, অনেক জায়গায় কিন্তু ভুল হয়েছে, অনেক জায়গায় আমি পড়তে গিয়ে থতমত খেয়েছি। যদি খটোমটো লেগে থাকে তাহলে নিজ গুণে ক্ষমা করে দিও, কেমন? তাহলে আজ আসি, টাটা।